এসএমবি একটি সংখ্যা নয়, একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। আর ভুল এসএমবি মানে ভুল ক্যাপাসিটি প্ল্যান, কস্টিং ভুল, ডেলিভারি কমিটমেন্ট এবং শেষ পর্যন্ত ভুল প্রফিট। আপনি কি জানেন একই দামে একটি টি-শার্ট তৈরি করেছে বাংলাদেশ, ভিয়েতনাম এবং চীন। কিন্তু প্রশ্ন হলো কেন একই অর্ডারে কেউ লাভ করছে আবার কেউ বা লোকসান করছে? আরো অবাক করার বিষয় যে একটি ফ্যাক্টরিতে ৫০০টি মেশিন, দক্ষ অপারেটর, আধুনিক আই টিম, ইআরপি সফটওয়্যার সবকিছু থাকার পরও মাস শেষে লাভ নেই। অন্যদিকে তুলনামূলক ছোট একটি কারখানা একই ধরনের অর্ডার করে লাভ করছে। আসল পার্থক্যটা কোথায়? সমস্যা কি শ্রমিক, নাকি ম্যানেজমেন্ট, নাকি অ্যাসেম্বলি, নাকি এমন একটি বিষয় আছে যেটি আমরা প্রতিদিন দেখেছি কিন্তু বুঝতে পারছি না? আজকে ভিডিও শেষে আপনি হয়তো আপনার পুরো প্রোডাকশন ব্যবস্থাকে নতুনভাবে দেখতে শুরু করবেন। Welcome to Godman's Excellence with Aziz. ধন্যবাদ বন্ধুরা, গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ এ আপনাদের স্বাগতম। বাংলাদেশ বৃহত্তর পৃথিবীর অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ শিল্প থেকে আসে। কিন্তু কয়েক বছরে শিল্পটি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। শ্রম ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির অনিশ্চয়তা, কাঁচামালের মূল্য বৃদ্ধি, দীর্ঘ ট্রানজিট সময়, ক্রেতাদের কম দামে অর্ডারের চাপ, দ্রুত ডেলিভারির দাবি। এদিকে অনেক কারখানায় বলছে অর্ডার আছে কিন্তু লাভ নেই। এখন প্রশ্ন হলো, শুধু কি কম দামের অর্ডারই এর জন্য দায়ী? যদি তাই হতো তাহলে একই দামে কাজ করে ভিয়েতনাম কিংবা চায়না কিভাবে তারা উন্নত করছে? জাপানের একজন কিংবদন্তি উৎপাদন বিশেষজ্ঞ ছিলেন তাইসি ওহনো। তিনি টয়োটা প্রোডাকশন সিস্টেমের অন্যতম নির্মাতা। তিনি অসাধারণ একটি কথা বলেছেন, কস্ট ডাজ নট এক্সিট টু বি ক্যালকুলেটেড, কস্ট এক্সিট টু বি রিডিউসড বাই এলিমিনেটিং ওয়েস্ট। অর্থাৎ খরচ কমানো শুরু হিসাবের খাতা থেকে নয়, শুরু হয় অপচয় বন্ধ করার মাধ্যমে। ভাবুন, একজন অপারেটর প্রতিদিন মাত্র ২০ সেকেন্ড করে একটি সিজার খুঁজতে সময় নষ্ট করছে। ২০ সেকেন্ড তো কিছুই না। কিন্তু যদি ৫০০ জন অপারেটর একই কাজ করেন, সে ১ বছরে কত ঘন্টা, কত হাজার পিস অপচয় হয়? এই ক্ষতিকে আপনার প্রফিট লস রিপোর্ট আলাদা করে দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রেই না। এবার আসুন, অ্যাসেম্বলির মধ্যে কেন লাইন অ্যাচিভ করতে পারছেন না? আপনার ফ্যাক্টরি যদি একজন আই বলেন এই স্টাইলের অ্যাসেম্বলি 18 মিনিট, ফ্যাক্টরি ম্যানেজার বলেন বাস্তবে আমার 25 মিনিট লাগছে, তাহলে কে ভুল? ফাইন্যান্স বলতেছে অ্যাভেলেবেল টাইম অনুযায়ী লাভ হওয়ার কথা, এইচআর বলে সব অপারেটরই তো দক্ষ, তাহলে মিথ্যা বলছে কে? হয়তো কেউই মিথ্যে বলছে না, তারা সবাই নিজ নিজ রিপোর্ট অনুযায়ী সঠিক, কিন্তু কেউ পুরো ছবিটি দেখছে না। আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আই প্র্যাকটিস অনুযায়ী স্ট্যান্ডার্ড অ্যাসেম্বলি এবং ফ্যাক্টরি অ্যাসেম্বলি এক জিনিস নয়। ধরুন একটি সেলাই লাইনে বা একটি সুইং লাইনে একটি একই অপারেশন করার জন্য 7 জন অপারেটর কাজ করছে। আমি যদি আপনাকে বলি এই অপারেশনটি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা অ্যাসেম্বলি কত, আপনি কিভাবে বের করবেন? এবার ধরুন আমি 7 জনের মধ্যে সবচেয়ে দক্ষ অপারেটরকে বেছে নিলাম, সে মাত্র 2 মিনিটে অপারেশনটি শেষ করে, তাহলে আমি বলবো এই অপারেশনের অ্যাসেম্বলি 2 মিনিট, কিন্তু যুক্তিসঙ্গত মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ভাবুন, বাকি 6 জন যদি একই কাজ করতে সময় নেন, কেউ নেবেন 2.3 মিনিট, কেউ 2.5 মিনিট, কেউ 2.9 মিনিট, আবার কেউ 3.4 মিনিট, তাহলে আগামীকাল যখন অর্ডারটি আসবে পুরো লাইন কি 2 মিনিটে কাজটি করতে পারবে? নাকি গড়ে 2.8 অর 2.7 মিনিটের কাছাকাছি যাবে?
এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন সংখ্যাটি মালিককে দেখাবেন, 2 মিনিট নাকি 2.8 মিনিট? এখানেই অনেক প্রতিষ্ঠান বিভ্রান্তি তৈরি হয়। যদি আপনার উদ্দেশ্য হয় বিশ্বমানের স্ট্যান্ডার্ড মেথড করা, তাহলে অবশ্যই বেস্ট মেথড এবং স্বাভাবিক দক্ষতার ভিত্তিতে স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করতে হবে। কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় আজকে আমার কারখানায় আসলে কি পারছে, তাহলে ফ্যাক্টরি রেকটিফাই না দেখে শুধুমাত্র একটি আদর্শ অ্যাসেম্বলি দিয়ে সিদ্ধান্ত নিলে ভুল হবে। আমি এটাকে দুটি নামে ডাকি। একটি হলো স্ট্যান্ডার্ড অ্যাসেম্বলি, যেটা বলে এই কাজটি আদর্শ পদ্ধতিতে করতে কত সময় লাগার কথা। আরেকটি হলো ফ্যাক্টরি অ্যাসেম্বলি, যেটা বলে আমার বর্তমান অপারেটর, বর্তমান দক্ষতা এবং বাস্তবতায় একই কাজ করতে আসলে কত সময় লাগছে। এই দুটি সংখ্যার পার্থক্যই আপনার বড় উন্নয়নের সুযোগ। এবার আসল প্রশ্ন, যদি স্ট্যান্ডার্ড মিনিট হয় 18 মিনিট কিন্তু ফ্যাক্টরি অ্যাভারেজ হয় 22 মিনিট বা 25 মিনিট, তাহলে কি আই ব্যর্থ? না। না প্রোডাকশন ব্যর্থ, না অপারেটর ব্যর্থ। এখানে কে ব্যর্থ? কাকে আপনি ব্যর্থ বলবেন? ব্যর্থ হয়েছে আমাদের সিস্টেম। কারণ এই 4 মিনিটের গ্যাপের কারণ কেউ খুঁজছে না। অপারেটর কি পর্যাপ্ত প্রশিক্ষণ পায়নি? মেথড কি জটিল ছিল? না লেআউট ভুল ছিল? বান্ডিল ফ্লো কি ধীরে চলছিল? মেশিন সেটিং কি সময় নিচ্ছে? নাকি স্কিল ম্যাট্রিক্স সঠিক নয়? বিশ্ববিখ্যাত উৎপাদন বিশেষজ্ঞ তাইসি ওহনো বলেছেন, ডাটা ইজ ইউজফুল অনলি হোয়েন ইট ইজ লিডস ইউ টু রিয়েল প্রবলেম। আপনি যদি রিপোর্ট দেখেন কিন্তু গ্যাপের কারণ খুঁজে না পান, তাহলে এসএমবি একটি সংখ্যা হয়ে থাকবে। আমার বিশ্বাস একজন আইর সবচেয়ে বড় দায়িত্ব শুধু একটি স্ট্যান্ডার্ড এসএমবি প্রকাশ করা নয়, বরং ম্যানেজমেন্টকে দেখানো স্ট্যান্ডার্ড কত, ফ্যাক্টরি কত, গ্যাপ কত। এই গ্যাপ কেন তৈরি হচ্ছে? কারণ মালিকদের জন্য সবচেয়ে মূল্যবান তথ্য হলো আমার কারখানায় কোথায় উন্নতির সুযোগ আছে। যেদিন আই, প্রোডাকশন, এইচআর, ফিনান্স একই গ্যাপ নিয়ে একই সাথে কাজ করবে, সেদিন প্রোডাক্টিভিটি বাড়বে। শুধু রিপোর্ট নয়, বাস্তব উৎপাদন বদলে যাবে। তাহলে আমরা কি সত্যি কম উৎপাদনশীল, নাকি আমরা ভুল জায়গায় সমস্যা খুঁজছি? কাগজের রিপোর্ট কি বাস্তবতার প্রতিচ্ছবি, নাকি বাস্তবতা লুকিয়ে আছে প্রোডাকশন ফ্লোরের প্রতিটি অপ্রয়োজনীয় অপেক্ষা? পরবর্তী পর্বে আমরা দেখব কেন এসএমবি বাস্তবতার সঙ্গে মিলে না, কেন ফাইন্যান্স, আই, প্রোডাকশন টিম একই তথ্য দেন কিন্তু সিদ্ধান্তে পৌঁছায় বিশ্বের বিখ্যাত বিশেষজ্ঞ এডওয়ার্ডস ডেমিং, সেইগো সিংগো কিভাবে এই সমস্যাটি সমাধান করেছেন, এবং এমন একটি প্রশ্ন যা হয়তো আপনার ফ্যাক্টরির পুরো উৎপাদনশীলতার ধারণা পাল্টে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব মিস করবেন না, কারণ সেখানে আমরা খুঁজে বের করব আসল সমস্যা নয় নাকি সিস্টেম। সে পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।